সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, যেখানে সাধারণ গণভোটারদের পাশাপাশি সমাজের এলিট শ্রেণী এবং প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টদের একটি বড় অংশ জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকে পড়ছে। বিশেষ করে বিদেশে অবস্থানরত অনেক অনলাইন ব্যক্তিত্ব, যারা একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর সক্রিয় সমর্থক ছিলেন, এখন জামায়াতের প্রচারণায় নিজেদের নিবেদন করছেন। পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচনের পূর্বে এদের অনেকের দেশে ফিরে জামায়াতের পক্ষে সক্রিয় ভূমিকা রাখতে পারেন। এই আকস্মিক পরিবর্তনের কারণ এবং এর সাথে জড়িত মূল ব্যক্তিরা কারা, চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, ইলিয়াস হোসেন। অনলাইন সাংবাদিকতার এক পরিচিত ও প্রভাবশালী মুখ ইলিয়াস হোসেনকে দীর্ঘদিন ধরে বিএনপিপন্থী হিসেবে বিবেচনা করা হতো। তবে সাম্প্রতিক সময়ে তার লেখনী ও বক্তব্যে বিএনপির প্রতি তীব্র সমালোচনা এবং জামায়াতের প্রতি গভীর সমর্থন স্পষ্ট হয়ে উঠেছে। দেশের বাইরে অবস্থানকারী অনেক জামায়াত নেতার সাথে তার ঘনিষ্ঠতাও লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি আগামী দিনে আরও জোরালোভাবে জামায়াতের প্রচারে অংশ নিতে পারেন এবং এ উদ্দেশ্যে দেশেও ফিরতে পারেন। নাম্বার 2, জ্যাকব মিল্টন। জ্যাকব মিল্টন একজন সাহসী এবং সত্যবাদী বাংলাদেশি সাংবাদিক ও হুইসেল ব্লোয়ার, যিনি আমেরিকায় মানবাধিকার সংস্থা উই আর দ্য পিপলের অধ্যক্ষ হিসেবে কাজ করছেন। হাসিনা সরকারের আমলে তিনি বাংলাদেশে দুর্নীতির এমন অনেক তথ্য প্রকাশ করেছেন যা দেশের মূলধারার কোনো গণমাধ্যমে আসেনি। ধারণা করা হয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাস করছেন। একসময় তিনি পুরোদমে বিএনপির সমর্থক ছিলেন, কিন্তু বর্তমানে সমর্থনের পাশাপাশি বিএনপির বিভিন্ন বিষয়ে সমালোচনা মুখর হয়ে উঠেছেন। এ কারণে অনেকেই তাকে জামায়াত শিবির আখ্যা দিচ্ছেন। অনেকেই মনে করছেন জামায়াতের প্রচারণার জন্য তিনিও দেশে ফিরতে পারেন। নাম্বার 3, মাহমুদুর রহমান। মেধা ও গভীরতার প্রতীক হিসেবে পরিচিত আমার দেশ পত্রিকার মালিক মাহমুদুর রহমান একসময় বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ বলে বিবেচিত হতেন, কিন্তু সম্প্রতি বিএনপির প্রতি তার আগ্রহে ভাটা পড়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমানে তিনি তার পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যম জামায়াতের গুণগানেই পরিচালনা করছেন। এই প্রবণতা দেখে অনেকেই মনে করছেন তিনি হয়তো জামায়াতের রাজনীতিতে আগ্রহী হয়ে উঠছেন। তিনি নিজেই নির্বাচনে অংশ নেবেন কিনা, নতুন কোনো রাজনৈতিক দল গঠন করবেন কিনা, নাকি একটি নিরপেক্ষ প্ল্যাটফর্ম থেকে জনমত গঠন করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসেবে কাজ করবেন, তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে তিনি যদি সরাসরি রাজনীতিতে আসেন, তাহলে জামায়াতে ইসলামী তাকে প্রার্থী হিসেবে সুযোগ করে দিতে পারে। নাম্বার 4, মীর জাহান। বিএনপির আরেক পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান একদিকে যেমন প্রকৃত বিএনপির সমর্থক, অন্যদিকে ভুয়া বিএনপির কঠোর সমালোচক। তার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করলে এটি স্পষ্ট বোঝা যায়। এ কারণে অনেকেই তাকে গোপন জামায়াত শিবির বলে মনে করেন। অনেকেই মনে করেন যে তিনি ভবিষ্যতে জামায়াতে যোগ দিতে পারেন এবং জামায়াতের পক্ষে কাজ করার জন্য দেশেও ফিরতে পারেন। অনুসন্ধানে জানা গেছে মীর জাহান একজন অভিজ্ঞ সাংবাদিক এবং বর্তমানে একটি প্রধান সম্পাদকীয় পদে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশের আন্তর্জাতিক মানবাধিকার উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন, যা মানবাধিকারের প্রতি তার অঙ্গীকারের পরিচায়ক। নাম্বার 5, বনিয়ামিন। জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বনিয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের অন্যতম শক্তিশালী সমর্থক হিসেবে পরিচিত। জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তার করা মন্তব্য ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তিনি দৃঢ়ভাবে দাবি করেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ক্ষমতায় আসবে, যা রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করবে। বনিয়ামিন তার ভিডিওতে জানান যে তিনি জামায়াতে ইসলামী করেন না, তবে তাদের আদর্শ, কার্যক্রম এবং সততাকে তিনি মন থেকে ভালোবাসেন। তিনি আরও দাবি করেন যে মানুষ এখন গুগল করে জামায়াত সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছে, যা তাদের জনপ্রিয়তা বৃদ্ধির মূল কারণ। তার মতে সময় এসেছে জামায়াত ক্ষমতায় আসার। ডাকসু নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, যদি 81% ভোট পাওয়ার কথা বলেছিলেন এবং তা সত্য হয়েছিল। তিনি 2028 সাল পর্যন্ত জামায়াতকে হাতে ধরে ক্ষমতায় আনার কথা বলেছেন এবং বিশ্বাস করেন তার কথা কখনোই বিফল হয় না। রাজনৈতিক বিশ্লেষকরা বনিয়ামিনের এই বক্তব্যকে ভিন্নভাবে দেখছেন। কেউ কেউ এটিকে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং একটি বিকল্প শক্তির প্রতি ঝুঁকের ইঙ্গিত হিসেবে দেখছেন, অর্থাৎ জামায়াতের প্রতি তরুণ সমাজের আগ্রহ বাড়ছে। নাম্বার 6, প্রিসিলা ফাতেমা। নিউ ইয়র্ক প্রবাসী প্রিসিলা ফাতেমা 4 বছর বয়সে মা বাবার সাথে আমেরিকায় পাড়ি জমান।
ছোটবেলায় তার স্বপ্ন ছিল অভিনেত্রী হয়ে নাটক ও সিনেমায় কাজ করার, যার জন্য তিনি হলিউডের সঙ্গে সম্পৃক্ত নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতেও ভর্তি হয়েছিলেন। স্কুলের সাংস্কৃতিক সংগঠনগুলো থেকে তিনি নাচ ও গানের প্রশিক্ষণ নিয়েছিলেন, কিন্তু একটা সময় গিয়ে প্রিসিলা অনুভব করেন এসব আসলে তার জীবনের লক্ষ্য হওয়া উচিত নয়। এরপর থেকে তিনি সামাজিক ও সর্বশেষ রাজনৈতিক কাজেও সক্রিয় হন। একসময় বিএনপির বিভিন্ন প্রশংসায় পঞ্চমুখ থাকলেও ইদানিংকালে তাকে জামায়াতের প্রচারণায় বেশি সক্রিয় দেখা যাচ্ছে। নাম্বার 7, পিনাকি ভট্টাচার্য। রাজনৈতিক ঝুঁকির বিশ্লেষক হিসাবে পরিচিত পিনাকি ভট্টাচার্যকে একসময় বিএনপিপন্থী হিসেবে মনে করা হলেও সময়ের সাথে সাথে জামায়াতের প্রতি তার দুর্বলতা স্পষ্ট হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি সরাসরি নির্বাচনী রাজনীতিতে না এলেও জামায়াতকে জেতাতে নির্বাচনের আগে দেশে ফিরে প্রচারণায় অংশ নিতে পারেন। এরই মধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের প্রচারণায় নেমেছেন। সম্প্রতি তিনি এক ভিডিও বার্তায় দেশের আসন্ন জাতীয় নির্বাচন এবং প্রধান বিরোধী দলগুলোর অবস্থান নিয়ে গভীর বিশ্লেষণ ও বিতর্কিত মন্তব্য করেছেন। তার মূল আলোচনা জামায়াতে ইসলামের সম্ভাব্য রাজনৈতিক কৌশল, অন্যান্য বিরোধী দলগুলোর দুর্বলতা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে উঠে এসেছে। পিনাকি ভট্টাচার্য তার বিশ্লেষণে উল্লেখ করেছেন যে আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তিনি বিএনপি নেতাদের বিপথগামী হিসেবে অভিহিত করে বলেছেন যে তারা নিজেদের কৌশল নিয়ে দ্বিধাগ্রস্ত। প্রধান উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের একটি স্বাক্ষরিত চুক্তি লঙ্ঘনের সমালোচনা করে এবং ডক্টর ইউনূসকে তারেক রহমানের ধন্যবাদ জানানোকে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে তিনি উল্লেখ করেছেন। পিনাকি আরও প্রশ্ন তোলেন যে বিএনপি কেন শুধুমাত্র তাদের নিজস্ব এলাকায় মামলা প্রত্যাহারের কথা বলছে এবং জনগণের বিরুদ্ধে মামলা দায়ের করছে। তিনি বিএনপির নেতাদের অসঙ্গতিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক বক্তব্যকে মিথ্যাচার হিসাবে আখ্যায়িত করেছেন। পিনাকি ভট্টাচার্য জামায়াতে ইসলামের ক্ষমতায় আসার একটি উজ্জ্বল সম্ভাবনা দেখছেন যদি তারা কিছু কৌশলগত পরিবর্তন আনতে পারে। তার মতে জামায়াতকে মানুষের আস্থা অর্জন করতে হবে এবং নিজেদের পুরনো ধ্যান ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। এ লক্ষ্যে তিনি কয়েকটি উদ্ভাবনী ধারণার প্রস্তাব করেছেন। 1. সংখ্যালঘু সনদ বা মাইনরিটি চার্টার। জামায়াতকে একটি সংখ্যালঘু সনদ ঘোষণা করতে হবে যেখানে ধর্মীয় স্বাধীনতা, ধর্মান্তরিতকরণ নিষিদ্ধকরণ, উপাসনালয়ের সুরক্ষা, ভূমি বিরোধ আইনি সহায়তা, চাকরি ও শিক্ষায় সমান সুযোগ এবং নারী ও তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রতিশ্রুতি থাকবে। এটি জামায়াতকে ইসলাম রক্ষা থেকে ন্যায় রক্ষার রাজনীতিতে নিয়ে যাবে বলে তিনি মন্তব্য করেছেন। নাম্বার 2, শরিকুল খায়ের বা শেয়ার্ড গুডনেস অ্যালায়েন্স। জামায়াতকে একটি নতুন ফোরাম তৈরি করতে হবে যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান শিক্ষক, স্থানীয় মুসলিম নেতা, মাদ্রাসার শিক্ষক এবং দাতব্য সংস্থার প্রতিনিধিরা একত্রে কাজ করবেন। এই ফোরামে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, পরিবেশ, দারিদ্র্য বিমোচন এবং স্বাস্থ্যসহ বিভিন্ন সামাজিক ইস্যুতে কাজ করবে। নাম্বার 3, ফেথস অফ বেঙ্গল। স্থানীয় পর্যায়ের সাংস্কৃতিক উৎসবের আয়োজন হবে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শিত হবে। নাম্বার 4, বাংলাদেশ ইন্টারফেইথ এথিক্স ফোরাম। শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীদের নিয়ে একটি থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে হবে যা নাগরিক ন্যায়, সামাজিক ন্যায় বিচার, ইনসাফের ধারণা, বহুত্ববাদ এবং নৈতিক রাজনীতি নিয়ে কাজ করবে। নাম্বার 5, সংখ্যালঘুদের জন্য ডিজিটাল সেতু। সংখ্যালঘু নাগরিকদের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে যেখানে তারা গোপনীয়তার সাথে অভিযোগ, ভয় বা প্রস্তাব জমা দিতে পারবে। জামায়াত নেতৃত্বকে প্রতি 6 মাস অন্তর মাইনরিটি রাইটস প্রোগ্রেস রিপোর্ট প্রকাশ করতে হবে। উপরের উল্লেখিত প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্টদের জামায়াতের দিকে এ প্রবণতা বাংলাদেশের রাজনৈতিক সমীকরণে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রশ্ন হলো, আগামী দিনে নির্বাচনে এই অ্যাক্টিভিস্টরা যদি সত্যি জামায়াতের পাশে থাকেন তাহলে কি তাদের জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।